ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশিদ আলম পদত্যাগ করেছেন। আজ তিনি পরিচালনা পর্ষদের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। চেয়ারম্যান হওয়ার পর সম্প্রতি তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পায় কেন্দ্রীয় ব্যাংক। নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবিতে গ্রাহকদের মানববন্ধনে বেধড়ক লাঠিচার্জ ও টিয়ারশেল ছুড়েছে পুলিশ। এক পর্যায়ে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর মতিঝিল। উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক বলছে নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিল হবে। নিজের পকেটের টাকা নয়, বরং ব্যাংকের টাকা দিয়েই ব্যাংক দখল। শুনতে অবিশ্বাস্য মনে হলেও দেশের অন্যতম শীর্ষ আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংকে ঠিক এই কায়দাতেই ছড়ি ঘুরিয়েছে বিতর্কিত এস আলম গ্রুপ। দেশের সবচেয়ে বড় ও আর্থিক দিক থেকে শক্তিশালী ইসলামী ব্যাংক নিয়ে যেন অস্থিরতা কাটছেই না। ব্যাংকটির নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে অস্থিরতা দেখা দিয়েছে। বিক্ষুব্ধ গ্রাহকরা ব্যাংকটির নতুন পরিচালনা পর্ষদের সাথে এস আলমের সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছেন। এবার তারেক রহমান সরকারের ব্যাংক দখলের খেল খতম করতে একজোট হয়ে কোমর বেঁধে মাঠে নেমেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা ও ডক্টর শফিকুর রহমান। দেশের সবচেয়ে বড় আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংককে লুটেরাদের হাত থেকে বাঁচাতে যেন শক্ত ঢাল হয়ে দাঁড়িয়েছেন তারা। পর্দার আড়ালে চলতে থাকা নোংরা ষড়যন্ত্র আর রাতের আধারে ব্যাংক গিলে খাওয়ার মিশন এখন পুরোপুরি ফাঁস। আমরা ইসলামী ব্যাংকের আন্দোলন থেকে এই দেশে বর্তমানে যারা সরকার পরিচালনা করছে, যদি প্রয়োজন হয় আমরা এই সরকার পতনের আন্দোলনের ডাক দিতে বাধ্য হব। যে ইসলামী ব্যাংক একসময় ছিল লাখ লাখ মানুষের ভরসা আর আস্থার প্রতীক, সেই ব্যাংকটি এখন ইতিহাসের সবচেয়ে বড় বিপদে। ব্যাংকটিতে ভেতরে ভেতরে যে ঘুণ ধরেছিল তা এখন দিনের আলোর মতো স্পষ্ট। ইসলামী ব্যাংক বাংলাদেশ শুধুমাত্র বাংলাদেশে নয়, গোটা বিশ্বে একটি প্রভাবশালী এবং আস্থাশীল ব্যাংক হিসাবে রূপান্তরিত হয়েছিল। কিন্তু আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের দোসররা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটাকে কোনোভাবেই সহ্য করতে পারেনি, যে কারণেই এস আলম গ্রুপের হাতে এই ইসলামী ব্যাংককে তুলে দিয়েছিল। এবং এই এস আলম গ্রুপ তারা এই ইসলামী ব্যাংকে একেবারে জয় বাংলা করতে গিয়ে তারা নিজেরাই জয় বাংলা হয়ে গিয়েছিল। পরবর্তীতে অন্তর্বর্তীকালের সরকার ডক্টর ইউনূস পুনরায় যেই সমস্ত কর্মকর্তারা রয়েছে তাদেরকে দিয়ে এই ইসলামী ব্যাংককে আবার সুন্দরভাবে পরিচালনা করিয়েছিলেন। কিন্তু বিএনপি দল ক্ষমতা আসা মাত্রই তারা এই ইসলামী ব্যাংক নিয়ে একের পর এক আলোচনা সমালোচনা এবং ষড়যন্ত্র করিয়ে আসছিল। তারা আওয়ামী দোসরদেরকে আবারও পুনরায় এই ইসলামী ব্যাংকে তাদেরকে বসানোর এক পায়তারা করেছে, যে কারণেই এবার সর্বস্তরের জনগণ রাজপথে ঝাঁপিয়ে পড়েছেন। তাদের তোপের মুখে এবার পদত্যাগ করেছেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশিদ আলম। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, বিশ্বের মধ্যে প্রভাবশালী এই ইসলামী ব্যাংক কিভাবে ধ্বংসের মুখে, কিভাবে দেউলিয়া হয়েছে, এর পিছনে কারা কলকাঠি নেড়েছেন, সব বিষয়ে গোপন তথ্য ফাঁস হয়েছে, যা শুনলে রীতিমতো আপনিও চমকে যাবেন। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাংলাদেশের ব্যাংক খাতের ইতিহাসে যদি কোনো নামকে ব্যাংক মাফিয়া বলা হয়, তাহলে সবার আগে আসে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের নাম। একের পর এক ব্যাংক দখল, হাজার হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারি, নিজের নিয়ন্ত্রণাধীন ব্যাংক থেকে বেনামে টাকা সরানো, বিদেশে অর্থ পাচারের অভিযোগ, সব মিলিয়ে তাকে অনেকে তুলনা করেন সিনেমার সেই অন্ধকার চরিত্রগুলোর সঙ্গে, যারা বন্দুক ছাড়াই পুরো সিস্টেম দখল করে নেয়। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ছিল সেই সাম্রাজ্যের সবচেয়ে বড় শিকার, যে ব্যাংক একসময় দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় শরিয়া ভিত্তিক ব্যাংক হিসাবে পরিচিত ছিল। সেটিকেই 2017 সালের এক নাটকীয় দিনে দখল করা হয় গোয়েন্দা সংস্থার ছায়ায়। আর সেই গল্পটাই যেন রাজনৈতিক থ্রিলার সিনেমার চেয়েও ভয়ঙ্কর। হাসিনা পালিত ব্যাংক মাফিয়া এস আলম শুধু ব্যাংক দখলে থেমে থাকেননি, দখল করে নিয়েছিলেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় প্রথম সারির গণমাধ্যম 21 টেলিভিশনকে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও সিইও আব্দুস সালামকে চক্রান্ত করে কারাগারে পাঠিয়ে দখল করে নেওয়া হয় কোটি মানুষের কণ্ঠস্বরের প্রতিনিধিত্বকারী এই টেলিভিশনটিকে। দৈনিক প্রথম আলোর প্রতিবেদনে উঠে এসেছে সেই ধারাবাহিক ঘটনার অনুসন্ধান। 2017 সালের 5 জানুয়ারি ঢাকার 5 তারকা হোটেল রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন ইসলামী ব্যাংকের বোর্ড সভা হওয়ার কথা ছিল মতিঝিলে ব্যাংকের নিজস্ব ভবনে, কিন্তু হঠাৎ নির্দেশ আসে সভা হবে রেডিসনে। কেউ বুঝতে পারেনি এটি আসলে একটি ব্যাংকের ক্ষমতা হস্তান্তর অনুষ্ঠান।
সভা শুরু হতেই কয়েকজন অপরিচিত ব্যক্তি ঢুকে পড়ে। একজন পরিচালক রেগে উঠে বলেন, এই আপনারা কারা? কিন্তু কেউ উত্তর দেয় না। কিছুক্ষণ পর ঢোকেন ডিজিএফআই এর তৎকালীন মহাপরিচালক আকবর হোসেন। তার পাশেই বসেন এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম। সেই মুহূর্তে বোর্ড রুমটি কোনো এক ব্যাংকের সভাকক্ষ ছিল না, সেটি যেন হয়ে উঠেছিল রাষ্ট্রীয় শক্তির ছায়ায় পরিচালিত এক দখল অভিযানের মঞ্চ। পরিচালকদের ফোন কেড়ে নেওয়া হয়, কেউ বাইরে যোগাযোগ করতে পারেনি। সবাই বুঝতে পারেন আজ কিছু ভয়ঙ্কর ঘটতে যাচ্ছে। সেদিন সকালে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মুস্তফা আনোয়ার, ভাইস চেয়ারম্যান আজিজুল হক ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নানকে ডিজিএফআই কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের পদত্যাগপত্রে সই করতে বাধ্য করা হয় বলে অভিযোগ ওঠে। আব্দুল মান্নান পরে বলেন, আগে থেকেই লেখা একটি পদত্যাগপত্রে তাকে জোর করে স্বাক্ষর করানো হয়েছিল। সেই প্যাড পর্যন্ত ইসলামী ব্যাংকের ছিল না। বোর্ড সভায় এসে মুস্তফা আনোয়ার যখন পদত্যাগের ঘোষণা দেন, তখন তার চোখ ভেজা ছিল। তিনি যেন বুঝে গিয়েছিলেন আজ শুধু কয়েকজন ব্যাংক কর্মকর্তার বিদায় নয়, আজ একটি ব্যাংকের আত্মসমর্পণ ঘটছে। এরপর আরস্ত খানকে চেয়ারম্যান, সৈয়দ আহসানুল আলমকে ভাইস চেয়ারম্যান আর এস আলমের ঘনিষ্ঠদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসানো হয়। পুরো দৃশ্যটি যেন কোনো কর্পোরেট অভ্যুত্থান। কিন্তু এই দখলের প্রস্তুতি শুরু হয়েছিল আরও আগে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে ইসলামী ব্যাংকের উপর চাপ বাড়তে থাকে। সরকার পক্ষ থেকে অভিযোগ তোলা হয় ব্যাংকটি নাকি জঙ্গিবাদে অর্থায়ন করছে। শাহবাগ আন্দোলনের সময় ইসলামী ব্যাংকে জামায়াতের অর্থের উৎস হিসাবে তুলে ধরা হয়। সে সময় বাংলাদেশ ব্যাংকের উপরও চাপ ছিল ব্যাংকটির নিয়ন্ত্রণ বদলানোর। কিন্তু তখনকার গভর্নর আতিউর রহমান নাকি সরাসরি দখলের বদলে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন। অথচ একই সময়ে এস আলম গ্রুপ ব্যাংকটির শেয়ার কিনতে শুরু করে। একের পর এক কোম্পানির নামে শেয়ার কেনা হয়। ধীরে ধীরে বোর্ডের ভেতরে নিজেদের লোক বসাতে থাকে তারা, যেন নিঃশব্দে একটি দুর্গ ঘিরে ফেলা হচ্ছিল। এস আলম তখন ইসলামী ব্যাংকের সবচেয়ে বড় গ্রাহকদের একজন। ব্যাংকটির কাছ থেকে তাদের হাজার হাজার কোটি টাকার ঋণ নেওয়া ছিল। নিয়ম অনুযায়ী আর ঋণ পাওয়ার সুযোগ ছিল না, কিন্তু নতুন করে আরও ঋণ চাওয়া হলে ইসলামী ব্যাংক প্রথমে না করে দেয়। এরপর শুরু হয় চাপ। অভিযোগ আছে বাংলাদেশ ব্যাংক থেকেই বলা হয় ব্যাংক বাঁচাতে চাইলে এস আলমকে টাকা দিতেই হবে। এরপর নিয়ম শিথিল করা হয়। অফসাইড সুপারভিশন বিভাগ সুযোগ তৈরি করে দেয় আর ইসলামী ব্যাংকে বাধ্য করা হয় প্রায় 2000 কোটি টাকার নতুন ঋণ অনুমোদনে। এভাবেই ব্যাংকের ভল্টের দরজা খুলে দেয়া হয় এক গোষ্ঠীর জন্য। পরে যেসব কর্মকর্তা এসব অনুমোদনে ভূমিকা রাখেন, তাদের অনেককেই এস আলমের নিয়ন্ত্রিত ব্যাংকে চাকরি দেয়া হয় এমন অভিযোগ এসেছে। সবচেয়ে নাটকীয় অংশটি ছিল বোর্ড সভার দিন। আগের রাতেই ডিজিএফআই থেকে ফোন আসে, সভা হবে রেডিসনে। হোটেল কর্তৃপক্ষ জানায় কোনো কক্ষ ফাঁকা নেই। তখন বলা হয় কক্ষের ব্যবস্থা আমরা করব। সকালের ঝুঁকি ব্যবস্থাপনা সভাও সেখানে সরিয়ে নেওয়া হয়। দুপুরে খাবারের সময় এক কর্মকর্তা নিচু স্বরে চেয়ারম্যানকে জিজ্ঞেস করেছিলেন, স্যার কি অবস্থা? চেয়ারম্যানের উত্তর ছিল মাত্র দুটি শব্দ, সব শেষ। তারপরই বোর্ড সভা। ফোন কেড়ে নেয়া, অপরিচিত লোকের উপস্থিতি আর সাইফুল আলমের টেবিলে বসা, যেন কোনো সিনেমার দৃশ্য যেখানে নায়ক নয় খলনায়ক পুরো সিস্টেম নিয়ন্ত্রণ করছে। বোর্ড সভা শেষ হয় সন্ধ্যায়। রাতেই নতুন চেয়ারম্যান, নতুন এমডি, নতুন কোম্পানি সচিবের কাগজ তৈরি হয়। তারপর সেই নথি নিয়ে যাওয়া হয় তৎকালীন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের বাসায়। অভিযোগ অনুযায়ী তিনি রাতের পোশাকেই নিচে নেমে নথি নেন। পরের কার্যদিবসেই অনুমোদন মিলে যায়। এভাবেই দেশের সবচেয়ে বড় ইসলামী ব্যাংক এক রাতে হাতবদল হয়ে যায়। পরে আন্তর্জাতিক সাময়িকী দ্য ইকোনমিস্ট পর্যন্ত লিখেছিল, সরকারি তৎপরতায় বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংক দখল। বাংলাদেশের ব্যাংক ইতিহাসে এমন প্রকাশ্য ক্ষমতা প্রয়োগের অভিযোগ আগে কখনো এত বড়ভাবে ওঠেনি। দর্শক, ইসলামী ব্যাংক নিয়ে এবার রাজনীতির মধ্যে তুমুল উত্তেজনা এবং আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে। আপনারা জানেন এই ইসলামী ব্যাংক শুধুমাত্র বাংলাদেশে নয়, বরং গোটা বিশ্বে এর একটা প্রভাবশালী এবং একটা আস্থাশীল ব্যাংক হিসেবে এটা রূপান্তরিত হয়েছে। যে কারণে এই ইসলামী ব্যাংক নিয়ে আওয়ামী লীগের আমলে যারা আওয়ামী লীগের দোসর ছিল এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তারা এই ব্যাংক থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন এবং যারা এই ব্যাংকের কর্মকর্তা ছিল তারা সকলেই আওয়ামীপন্থী ছিল এবং আওয়ামীপন্থী হওয়ার কারণে তারা এদেশের এবং এদেশের মানুষের সাথে গাদ্দারি করেছে, বেইমানি করেছেন এবং তারা সেখান থেকে অনেক অর্থ বিদেশে পাচার করেছে। যে কারণে এই ইসলামী ব্যাংকে তারা একটা সময় জয় বাংলা করতে গিয়ে তারা নিজেরাই কিন্তু জয় বাংলা হয়েছে। তারা তাদের ক্ষমতা হারিয়েছেন, গদি হারিয়েছেন।
ফলশ্রুতিতে এদেশে যখন অন্তর্বর্তীকালের সরকার ডক্টর ইউনূস আসে, তখন পুনরায় যেই সমস্ত পুরনো কর্মকর্তারা রয়েছে তারা কিন্তু ক্ষমতায় এসে আবারও সুন্দরভাবে এটাকে পরিচালনার মাধ্যমে সুন্দরভাবে এদেশের মানুষকে একটা সার্ভিস দিতেছিল। সবচেয়ে বড় কথা হচ্ছে, সমস্যার জায়গা হচ্ছে এই ইসলামী ব্যাংকে প্রথমে যারা কর্মকর্তা রয়েছিল তারা আসলে সকলেই জামাতপন্থী ছিল এবং জামাতের সাথে তাদের একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, যে কারণেই কিছু কিছু মানুষের নজর পড়েছে এই ইসলামী ব্যাংকের উপরে। কারণ ইসলামী ব্যাংকে যে সমস্ত কর্মকর্তা তারা জামাতপন্থী হওয়ার কারণে, তারা জামাতের লোক হওয়ার কারণে আওয়ামীপন্থীরা তাদের উপরে নজর দিয়ে সেখানে তাদেরকে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে কলা কৌশলে তাদেরকে সেখান থেকে সরিয়ে সেখানে আওয়ামী লীগরা সেটাকে দখল করেছে। সুতরাং ইতিহাস এদেশের মানুষ সকলেই জানেন, যে কারণেই কিন্তু আওয়ামী লীগরা একেবারেই জয় বাংলা হয়ে গিয়েছে। পরবর্তী ডক্টর ইউনূস আসার পরে এই ইসলামী ব্যাংকে আবার সুন্দর করে পুনরায় নিয়ম অনুযায়ী তারা এটাকে পরিচালনা করেছে। কিন্তু বিএনপি যখনই ক্ষমতায় এসেছেন তখনই তারা এই ইসলামী ব্যাংক নিয়ে একের পরে এক আলোচনা, সমালোচনা এবং ষড়যন্ত্র করিয়ে আসছেন, যে কারণেই তারা আবারও এই ইসলামী ব্যাংকে আওয়ামী লীগের দোসর যারা রয়েছে, এস আলমের গ্রুপের যে সমস্ত সদস্যরা রয়েছে তাদেরকে আবার তারা নিয়োগ দিতে চাইছে। তাদেরকে কেন নিয়োগ দিতে চাইছে এটা নিয়েই এদেশের মানুষের মধ্যে হট্টগোল, মানুষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। তাদের কথা হচ্ছে যে বাংলাদেশের জামাত ইসলাম রয়েছে, বাংলাদেশের বিএনপি দল রয়েছে, তাদের মধ্যে অনেক বড় বড় বিজ্ঞ নেতাকর্মীরা রয়েছেন, জ্ঞানী মানুষ রয়েছেন, তাদেরকে দিয়ে এই ব্যাংক পরিচালনা করা হোক। শুধুমাত্র এই এস আলম গ্রুপের লোকদেরকে দিয়ে কেন আবার ক্ষমতা বসানো হবে? এবং তাদেরকে ক্ষমতায় বসানোর পরই দেখা যায় কোটি কোটি টাকা তারা মুহূর্তের মধ্যেই আত্মসাৎ করেছে। সুতরাং এখনই সময়, এখনই রুখে দাঁড়ানোর সময়, এখনই স্লোগানের সময়, আন্দোলনের সময়। এই ইসলামী ব্যাংক রক্ষা করতে হবে এদেশের মানুষের, এদেশের সর্বস্তরের জনগণের। যে কারণে এবার বাংলাদেশের সরকারের প্রতি চাপ সৃষ্টি হয়েছে, যাতে করে এই আওয়ামী লীগ দোসরদেরকে পুনরায় তাদেরকে ক্ষমতায় কোনোভাবেই ফেরানো না হয়, যাতে করে বাংলাদেশ জামাত ইসলামী এবং বিএনপি উভয় মিলে এই ইসলামী ব্যাংকে সুন্দর করে পরিচালনা করতে পারে। এটাই এদেশের মানুষের দাবি। দর্শক, আপনার কি দাবি সেটা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।